বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের পর্বে আমরা কথা বলব দেশের প্রায় ১৭ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, লাখ লাখ পেনশনভোগী এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সবচেয়ে বেশি আলোচিত একটি বিষয় নিয়ে, আর তা হল নতুন পে স্কেল বা নবম জাতীয় বেতন কাঠামো। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার এই বেতন কাঠামো বাস্তবায়নের পথে হাঁটতে শুরু করেছে। আজকের প্রতিবেদনে আমরা ধারাবাহিকভাবে তুলে ধরব কবে থেকে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে, কোন গ্রেডে কত টাকা বেতন নির্ধারণ হতে যাচ্ছে, বাস্তবায়ন প্রক্রিয়া আসলে কেমন হবে, সরকারের বাজেট বরাদ্দের হিসাব কি বলছে, অর্থনীতিবিদরা এই সিদ্ধান্ত নিয়ে কি মূল্যায়ন দিচ্ছেন, সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া কেমন, শিক্ষক ও পেনশনভোগীদের উপর এর প্রভাব কতটা, এবং আগামী দিনে কি কি পদক্ষেপ আসতে চলেছে। চলুন দর্শক, শুরু করা যাক আজকের পূর্ণাঙ্গ প্রতিবেদন। প্রথম প্রতিবেদন। বাজেট অধিবেশনে যা ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবছরের বাজেট অধিবেশনে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল কার্যকর করা হচ্ছে। এই ঘোষণা কার্যত সরকারি চাকরিজীবীদের জন্য বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। ২০১৫ সালের সর্বশেষ অষ্টম বেতন কাঠামো কার্যকর হওয়ার পর দীর্ঘ এক যুগ ধরে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর জন্য অপেক্ষা করছিলেন। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী এটিও পরিষ্কার করেছেন যে নতুন এই বেতন কাঠামো একবারে সম্পূর্ণভাবে কার্যকর হবে না, বরং একে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে সময় লাগতে পারে মোট ৩টি অর্থবছর। প্রথম ধাপে চলতি অর্থবছরেই সংশোধিত মূল বেতনের প্রায় ৫০% কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কর্মচারীরা প্রথম বছরেই তাদের নতুন মূল বেতনের অর্ধেক অংশ হাতে পাবেন। বাকি অর্ধেক এবং বিভিন্ন ভাতাদি পরবর্তী ২ অর্থবছরে ধাপে ধাপে সমন্বয় করা হবে। দ্বিতীয় প্রতিবেদন। বেতন কমিশনের প্রতিবেদন এবং প্রস্তাবিত কাঠামো। নতুন এই বেতন কাঠামো প্রণয়নের দায়িত্বে ছিল ২৩ সদস্যের একটি বেতন কমিশন, যার নেতৃত্বে ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশন গঠনের ৬ মাস সময়সীমা নির্ধারিত থাকলেও নির্ধারিত সময়ের প্রায় ৩ সপ্তাহ আগেই কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল, যা প্রশাসনিক কার্যকারিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন। প্রতিবেদন প্রস্তুতির সময় কমিশন একটি ব্যাপক অনলাইন জরিপ পরিচালনা করেছিল, যেখানে প্রায় ২,৩৬,০০০ মানুষ সরাসরি অংশগ্রহণ করে তাদের মতামত জানিয়েছেন। মূল্যস্ফীতির প্রকৃত হার, জীবনযাত্রার ব্যয় এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের প্রত্যাশা বিশ্লেষণ করে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করে। এখন আসা যাক সংখ্যার হিসাবে। কমিশনের প্রস্তাবিত কাঠামো সর্বনিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার প্রায় ১৪০% পর্যন্ত এবং সর্বোচ্চ গ্রেডে প্রায় ১০৫% পর্যন্ত সুপারিশ করা হয়েছে। এর মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে নিচের স্তরের কর্মচারীরা শতাংশের হিসাবে তুলনামূলক বেশি সুবিধা পাবেন। এই সুপারিশ সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের বেতন বর্তমান কাঠামোর তুলনায় দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়াবে। গ্রেড সংখ্যার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই মোট ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের মধ্যে অনুপাত কমিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে। আগে এই অনুপাত ছিল ১:৯.৪, অর্থাৎ সবচেয়ে বেশি বেতনভোগী কর্মকর্তা সর্বনিম্ন বেতনভোগীর তুলনায় প্রায় ৯.৫ গুণ বেশি বেতন পেতেন। নতুন প্রস্তাবে এই অনুপাত নামিয়ে আনা হয়েছে ১:৮। অর্থাৎ বেতন কাঠামোর ভেতরে থাকা বৈষম্য কিছুটা হলেও কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে এই সুপারিশে। সুনির্দিষ্ট অঙ্কের দিক থেকে বলতে গেলে বর্তমানে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা। কমিশনের সুপারিশ অনুযায়ী তা বাড়িয়ে করা হবে ২০,০০০ টাকা। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডে বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হবে ১,৬০,০০০ টাকা। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সিনিয়র সচিবদের জন্য নিয়মিত ২০টি ধাপের বাইরে একটি বিশেষ ও আলাদা ধাপ নির্ধারণের প্রস্তাবও রাখা হয়েছে, যা পরবর্তীতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত করা হবে। ভাতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ এসেছে। বর্তমানে বৈশাখী ভাতা দেওয়া হয় মূল বেতনের ২০% হারে। কমিশনের সুপারিশ অনুযায়ী তা বাড়িয়ে মূল বেতনের ৫০% করা হবে। এর ফলে প্রতিবছর বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি কর্মচারীরা যে অতিরিক্ত ভাতা পেয়ে থাকেন, সেই অঙ্ক আগের তুলনায় বহুগুণে বৃদ্ধি পাবে। তৃতীয় প্রতিবেদন।
প্রতিবেদন জমা থেকে সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা। চলতি বছরের ২১শে জানুয়ারি বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে কমিশন প্রধান নিজে উপস্থিত থেকে প্রতিবেদনটি উপস্থাপন করেন। কমিশন তাদের সুপারিশে বলেছিল, চলতি বছরের প্রথম দিন থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া উচিত। তবে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তাৎক্ষণিকভাবে তা বাস্তবায়ন না করে সিদ্ধান্তটি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেয়া। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা শুরু হয়। অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কমিশনের সুপারিশ পর্যালোচনা করে একটি বাস্তবায়নযোগ্য রূপরেখা তৈরির কাজ করে। এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গঠন করা হয় একটি পৃথক বাস্তবায়ন কমিটি, যার নেতৃত্বে ছিলেন নাসিমুল গনি। এই কমিটি প্রথমে ৩ অর্থবছরে নতুন কাঠামো বাস্তবায়নের একটি খসড়া সুপারিশ তৈরি করে। পরবর্তীতে তা সংশোধন করে ২ অর্থবছরে বাস্তবায়নের একটি বিকল্প প্রস্তাবও প্রস্তুত করা হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় চলতি অর্থবছরে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরে বিভিন্ন ভাতা সমন্বয় করার পক্ষে অবস্থান নেওয়া হবে। বর্তমানে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রজ্ঞাপন প্রস্তুতির কাজ চলছে। প্রশাসনিক পর্যায়ে ধারাবাহিক বৈঠক ও পর্যালোচনার মাধ্যমে খুব শিগগিরই বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে এবং তখনই স্পষ্ট হয়ে যাবে প্রতিটি গ্রেডে ঠিক কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। চতুর্থ প্রতিবেদন, বাজেট বরাদ্দের হিসাব এবং অর্থনৈতিক বিশ্লেষণ। নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার জনসেবা খাতে বিপুল অঙ্কের বরাদ্দ রাখছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এই খাতের বরাদ্দ ছিল প্রায় ৭২,০২৪ কোটি টাকা। পরবর্তীতে তা সংশোধন করে বাড়িয়ে করা হয় ৮৬,৮৬২ কোটি টাকা। আসন্ন অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ রাখা হচ্ছে প্রায় ১,৪১,৪৩৪ কোটি টাকা। এই হিসাব থেকে স্পষ্ট হয়, চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় নতুন বরাদ্দ প্রায় ৯৬% বেশি, আর সংশোধিত বাজেটের তুলনায় নতুন বরাদ্দ বাড়ছে প্রায় ৫৫,০০০ কোটি টাকা। তবে দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা দরকার। এই সম্পূর্ণ বরাদ্দ শুধুমাত্র বিদ্যমান সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ও ভাতার পেছনেই ব্যয় হবে না। এই অর্থের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নতুন নিয়োগ, এনটিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধা। অর্থনীতিবিদদের একটি অংশ এই বিপুল অঙ্কের ব্যয় নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন। তাদের বিশ্লেষণ অনুযায়ী বেতন ভাতা দ্বিগুণের বেশি বাড়ানো হলে সরকারের সামগ্রিক ব্যয় সক্ষমতা আরও সংকুচিত হয়ে পড়তে পারে, যা উন্নয়ন প্রকল্পে বরাদ্দের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা মনে করছেন, রাজস্ব আদায় যথেষ্ট পরিমাণে না বাড়লে এই বাড়তি ব্যয়ের চাপ সামলানো কঠিন হয়ে পড়তে পারে। অন্যদিকে সরকার সমর্থক অর্থনীতিবিদদের যুক্তি হল, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধন না হওয়ায় ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে তাদের প্রকৃত আয় অনেকটাই কমে গেছে। ফলে এই সমন্বয় ছিল সময়ের দাবি। তাদের মতে, রাজস্ব আদায় বৃদ্ধি এবং সুষ্ঠু ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে এই অতিরিক্ত ব্যয়ের ভার সামাল দেওয়া সম্ভব। এছাড়া বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে তা অভ্যন্তরীণ চাহিদা এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক হবে বলেও তারা মনে করছেন। পঞ্চম প্রতিবেদন, সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া এবং দাবি দেওয়া। নতুন পে স্কেল ঘোষণার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় বিভিন্ন সময়ে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালিত হয়েছিল। এই কর্মসূচির মূল দাবিগুলো ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান এবং আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা। নিম্ন গ্রেডের কর্মচারীদের একটি অংশের মধ্যে প্রস্তাবিত কাঠামো নিয়ে কিছুটা অসন্তোষও লক্ষ্য করা গেছে। বিশেষত ১১ থেকে ২০ নম্বর গ্রেড পর্যন্ত কর্মচারীদের মধ্যে কেউ কেউ মনে করছেন, প্রস্তাবিত বৃদ্ধি বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় যথেষ্ট নয়। বিভিন্ন গ্রেডের মধ্যকার বেতনের ব্যবধান নিয়েও কোনো কোনো মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে। এসব বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপনে আরও স্পষ্টতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তবে সামগ্রিকভাবে বেশিরভাগ সরকারি কর্মচারী দীর্ঘ প্রতীক্ষার পর সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রধান প্রত্যাশা হল, পুরো প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন হয়।
একসঙ্গে সবগুলো সুবিধা কার্যকর না হলেও অন্তত ধাপে ধাপে হলেও যেন দ্রুত বাস্তবায়ন শুরু হয়, এমনটাই চাচ্ছেন তারা। সরকারি সামগ্রিক ব্যয় সক্ষমতার কথা বিবেচনা করে ২ ধাপে হলেও যেন পে স্কেল কার্যকর করা হয়, এমন প্রস্তাবও বিভিন্ন মহল থেকে এসেছে। ষষ্ঠ প্রতিবেদন: শিক্ষক, এনপিওভুক্ত কর্মচারী এবং পেনশনভোগীদের ওপর প্রভাব। নতুন পে স্কেলের প্রভাব শুধু সরাসরি সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এনপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাও এই বর্ধিত বেতন কাঠামোর আওতায় আসবেন। জনসেবা খাতে যে বিপুল বরাদ্দ রাখা হয়েছে তার একটি উল্লেখযোগ্য অংশ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বর্ধিত বেতনের জন্য নির্ধারিত থাকবে। দেশের লাখ লাখ শিক্ষক দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন, কারণ তাদের বেতন কাঠামো সরাসরি সরকারি বেতন কাঠামোর সঙ্গে সম্পর্কিত। পেনশনভোগীদের জন্য নতুন কাঠামোয় অতিরিক্ত সুযোগ সুবিধা যুক্ত হচ্ছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনও নতুন বেতন কাঠামোর ভিত্তিতে পুনর্নির্ধারণ করা হবে, যার ফলে তাদের মাসিক পেনশনের অঙ্কও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ দেশের একটি বড় অংশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের পারিবারিক ব্যয় নির্বাহ অনেকাংশেই পেনশনের উপর নির্ভরশীল। সপ্তম প্রতিবেদন: বাস্তবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জ। নতুন পে স্কেল বাস্তবায়নের পথে কয়েকটি চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। প্রথমত, বিপুল অঙ্কের বাড়তি ব্যয়ের সংস্থান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে সরকারকে অন্যান্য খাত থেকে বরাদ্দ কাটছাঁট করতে হতে পারে। দ্বিতীয়ত, প্রশাসনিক জটিলতা এড়িয়ে দ্রুত ও নির্ভুলভাবে গ্রেডভিত্তিক বেতন নির্ধারণ এবং প্রতিটি কর্মচারীর বেতন পুনর্নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করাও একটি বড় চ্যালেঞ্জ। তৃতীয়ত, নতুন কাঠামোতে বিভিন্ন গ্রেডের মধ্যে সন্তুষ্টি নিশ্চিত করা, বিশেষ করে যেসব গ্রেডে বৃদ্ধির হার তুলনামূলক কম মনে হচ্ছে সেসব ক্ষেত্রে অসন্তোষ প্রশমন করাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। অষ্টম প্রতিবেদন: আগামী দিনের পদক্ষেপ এবং সামগ্রিক প্রত্যাশা। আগামী দিনগুলোতে এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা। মন্ত্রিসভার অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে বিস্তারিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো সম্বলিত প্রজ্ঞাপন প্রকাশিত হবে। এতে প্রতিটি গ্রেডের সুনির্দিষ্ট মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাদির হার বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। পাশাপাশি বাস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ ও পদ্ধতিও স্পষ্ট করা হবে। বিশ্লেষকদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরির প্রতি তরুণদের আকর্ষণ আরও বাড়তে পারে, যা মেধাবীদের সরকারি চাকরিতে ধরে রাখতে সহায়ক হবে। পাশাপাশি বাজারে ভোগ্যপণ্যের চাহিদা কিছুটা বাড়তে পারে বলেও অনেকে মনে করছেন, কারণ লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর হাতে অতিরিক্ত অর্থ আসবে। তবে এর ফলে মূল্যস্ফীতির উপর কোনো বাড়তি চাপ তৈরি হয় কিনা তা নিয়েও অর্থনৈতিক পর্যবেক্ষকরা গভীর নজর রাখছেন। সব মিলিয়ে বলা যায়, দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার। কমিশনের সুপারিশ, বাজেট ঘোষণা এবং বাস্তবায়ন কমিটির নিরলস কাজের মধ্য দিয়ে বিষয়টি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশিত হলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীর জীবনে এর সরাসরি ও ইতিবাচক প্রভাব দেখা যাবে। সমাপনী প্রতিবেদন: প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের পূর্ণাঙ্গ প্রতিবেদনে আমরা নতুন পে স্কেলের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। বাজেট ঘোষণা থেকে শুরু করে বেতন কমিশনের সুপারিশ, প্রতিবেদন জমা ও সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা, বাজেট বরাদ্দের বিস্তারিত হিসাব, অর্থনৈতিক বিশ্লেষণ, সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া, শিক্ষক ও পেনশনভোগীদের উপর প্রভাব, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং আগামী দিনের পদক্ষেপ, সবকিছু নিয়েই আমরা আপনাদের সামনে একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। এই বিষয়ে নতুন কোনো তথ্য, প্রজ্ঞাপন বা সিদ্ধান্ত প্রকাশিত হওয়া মাত্র আমরা তা যত দ্রুত সম্ভব আপনাদের সামনে নিয়ে আসব। সবশেষে বলতে চাই, নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো পরিবর্তন নয়, এটি লাখ লাখ পরিবারের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুসরণ করে যাচ্ছি আমরা। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।